আজ আমরা সত্যজিৎ রায়ের একেবারে প্রথম ছবি মানে পথের পাঁচালী, যেটা ১৯৫৫ সালের, সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এটা এমন একটা ছবি যেটা আসলে ভারতীয় আর বিশ্ব সিনেমার জন্য একটা বিরাট ব্যাপার ছিল। অবশ্যই। আর আমাদের হাতে তো বেশ কিছু রিভিউ, অ্যানালিসিস, মানে ছবিটা তৈরির পেছনের গল্প এগুলো আছে। হ্যাঁ, আমরা দেখব কেন এত বছর পরেও ছবিটা এতখানি প্রাসঙ্গিক, এত জীবন্ত লাগে। ঠিক, আমাদের চেষ্টা থাকবে শুধু ফ্যাক্টসগুলো না, ছবিটার ভেতরের কথাগুলো, মানে এর গল্প, চরিত্র, যেভাবে বানানো হয়েছে, মূল ভাবনা আর এর যে একটা লম্বা প্রভাব আছে সেটা একটু ধরার। বোঝা গেল, মানে রায় ঠিক কি ম্যাজিকে এই গ্রামের সাধারণ একটা গল্পকে একেবারে সারা দুনিয়ার কাছে পৌঁছে দিলেন, সেটাই বোঝার চেষ্টা করব। একদম। আচ্ছা, তাহলে প্রথমেই যদি গল্প আর চরিত্রগুলোতে আসি, এটা তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে নেওয়া, মানে ওই বাংলার গ্রামের এক গরিব ব্রাহ্মণ পরিবার, অপু দুর্গার বেড়ে ওঠা। হ্যাঁ, দারিদ্র্য, তার মধ্যেই ছোট ছোট আনন্দ খুঁজে নেওয়া, এটাই গল্পের কাঠামো। কিন্তু আসল ব্যাপারটা হলো রায় যেভাবে চরিত্রগুলোকে পর্দায় আনলেন। অপু, ওই যে সব দেখতে থাকা বাচ্চা ছেলেটা, হ্যাঁ, অনুসন্ধিত সূচক, আর তার দিদি দুর্গা, যার জীবনে কত ইচ্ছা কিন্তু শেষটা খুব দুঃখের। মা সর্বজয়া, সংসারের চাপে যেন একটু কঠিন হয়ে যাওয়া মানুষটা। আর বাবা হরিহর, তিনি তো বেশ স্বপ্ন দেখেন কিন্তু। হ্যাঁ, স্বপ্নবিলাসী কিন্তু কিছুটা ব্যর্থ পুরোহিত। আর অবশ্যই ইন্দির ঠাকুরুন, ওই বৃদ্ধা পিসি, তার থাকাটা একই সঙ্গে মায়া জাগায়, আবার অস্বস্তিও হয়। ঠিক। রায় কিন্তু উপন্যাসের মূল ব্যাপারটা রেখেও চরিত্রগুলোর ভেতরের টানাপোড়েন, অনুভূতিগুলো অনেক বেশি জীবন্ত করেছেন, তাই না? একদম, এখানেই পরিচালকের মুনশিয়ানা। আচ্ছা, আর এই চরিত্রগুলোর জীবন দিয়ে যে ভাবনাগুলো উঠে আসে, দারিদ্র্য তো তার মধ্যে সবচেয়ে বড় জায়গা জুড়ে আছে। কিছু সূত্র বলছে এটা নিয়ে নাকি বেশ বিতর্ক হয়েছিল, মানে রায় কি দারিদ্র্যকে একটু বেশি রোম্যান্টিকভাবে দেখিয়েছেন? হ্যাঁ, ওই প্রশ্নটা উঠেছিল বটে। কেউ কেউ বলেছিলেন উনি দারিদ্র্যকে গ্লোরিফাই বা মহিমান্বিত করছেন। কিন্তু বেশিরভাগ অ্যানালিসিস কি বলে? বেশিরভাগই মনে করেন রায় আসলে দারিদ্র্যকে মহিমান্বিত করেননি, বরং দেখিয়েছেন এটা কত কঠিন একটা বাস্তব। দুর্গার মৃত্যু, সেটা তো একরকম দারিদ্র্যের জন্যই, তাই না? সময় মতো চিকিৎসা না হওয়া। ঠিক। কিন্তু রায় একই সঙ্গে এটাও দেখান যে এত কিছুর মধ্যেও জীবনের ছোট ছোট মুহূর্তগুলো মানুষ আঁকড়ে ধরে। অপু দুর্গার ওই বৃষ্টিতে ভেজা, বা ধরুন কাশফুলের বনে দৌড়ানো, মিষ্টিওয়ালার পিছন পিছন যাওয়া, জীবনের এই যে টান, ভালোবাসা, সেটাই উনি তুলে ধরেছেন। হ্যাঁ, ওই ছোট ছোট আনন্দগুলো আর শৈশবের ওই নিষ্পাপ চোখে দুনিয়া দেখা, বিশেষ করে ওই ট্রেনের দৃশ্যটা। একদিকে একদম গ্রাম্য জীবন, অন্যদিকে ঝড়ের বেগে আসা ওই ট্রেন, আধুনিকতার প্রতীক। কি অদ্ভুত সুন্দর একটা মুহূর্ত। অসাধারণ সিন, নিঃসন্দেহে। এছাড়া আরও কিছু দিক আছে, যেমন ধরুন ইন্দির ঠাকুরুনের প্রতি সর্বজয়ার ব্যবহার। সেখান থেকে সেই সময় সমাজে বৃদ্ধাদের অবস্থাটা বোঝা যায়। অসহায়তা। আবার মৃত্যু, ইন্দির ঠাকুরুন আর দুর্গার মৃত্যু কিন্তু পরিবারটার বাঁক বদলে দেয়। প্রকৃতিও এখানে একটা বড় চরিত্র। কখনো সে বন্ধু, খেলার সাথী, আবার বর্ষার সময় সে ভয়ঙ্কর, যা দুর্গার ট্র্যাজেডির কারণ হয়ে দাঁড়ায়। সত্যি। আর ছবিটা বানানোর যে গল্প, সেটাও তো কম রোমাঞ্চকর নয়। রায়ের প্রথম ছবি, হাতে টাকা নেই, অভিজ্ঞতা নেই, প্রযোজক পাওয়া যাচ্ছে না। ভাবা যায়, নিজের জমানো টাকা, স্ত্রীর গয়না বন্ধক রাখা, দিনের পর দিন শুটিং বন্ধ। অনেক স্ট্রাগল। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের ওই লোনটা পাওয়া, সেটাও তো ডাক্তার বিসি রায়ের চেষ্টায়, আর সেটাও নাকি সড়ক পরিবহন দপ্তর থেকে। হ্যাঁ, সেটাও এক গল্প বটে। ছবির ইংরেজি নামটা ছিল সং অফ দ্য লিটল রোড। হয়তো ওই রোড শব্দটা দেখেই দপ্তরটা সাহায্য করেছিল, খেয়ে জানে। হতেই পারে। আর টিমে প্রায় সবাই নতুন। সিনেমাটোগ্রাফার সুব্রত মিত্র, উনি তো আগে স্টিল ফটোগ্রাফার ছিলেন। ঠিক। অভিনেতাদের মধ্যেও অনেকে অপেশাদার। অপু চরিত্রে যে ছেলেটি, সুবীর ব্যানার্জি, সে তো একেবারে সাধারণ এক স্কুলের ছাত্র ছিল। লোকেশনেও কত সমস্যা। ওই যে শোনা যায় কাশফুল নাকি গরুতে খেয়ে ফেলেছিল, আবার নতুন করে কাশফুল ফোটার জন্য অপেক্ষা করতে হয়েছিল। হ্যাঁ, অনেক বাধা। কিন্তু এই অনভিজ্ঞতা বা নতুনত্বটাই হয়তো অন্যরকম একটা মাত্রা যোগ করেছিল।
সুব্রত মিত্রের কাজ দেখুন, ওই ন্যাচারাল লাইট, কম্পোজিশন, একটা অদ্ভুত ফ্রেশনেস আছে। ইতালীয় নিওরিয়ালিজমের প্রভাবের কথা বলা হয়। হ্যাঁ, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে যে বাস্তবধর্মী ছবিগুলো হচ্ছিল, সাধারণ মানুষ, আসল লোকেশন, তার দ্বারা রায় প্রভাবিত হয়েছিলেন। কিন্তু তিনি ওটাকে নকল করেননি। বাংলার গ্রামের যে নিজস্ব রূপ, গন্ধ, সেটা ছবিতে পুরোটাই আছে। আর মিউজিক, পণ্ডিত রবিশঙ্করের সেতার, সেটা তো ছবির আত্মার মতো। একদম অবিচ্ছেদ্য অংশ। আর ওই যে গল্পটা, মোমাতে প্রিমিয়ারের ডেডলাইন এসে যাওয়ায় রবিশঙ্কর নাকি প্রায় 11 ঘন্টা একটানা কাজ করে মিউজিকটা শেষ করেন। ভাবা যায়? নিউ ইয়র্কের মিউজিয়াম অফ মডার্ন আর্টের মতো জায়গায় প্রিমিয়ার হওয়া, সেটাও তো ছবিটার জন্য বিরাট সম্মানের ছিল তখন। অবশ্যই, ওটাই ছিল আন্তর্জাতিক স্তরে পথের পাঁচালীর প্রথম বড় পরিচিতি। তারপর কান ফেস্টিভ্যাল, সেখানেও তো প্রথমে মূল কম্পিটিশনে জায়গা পায়নি। তাই নাকি? হ্যাঁ, পরে লিন্ডসে অ্যান্ডারসনের মতো কয়েকজন প্রভাবশালী সমালোচকের চেষ্টায় একটা বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা হয়, আর সেখানেই বেস্ট হিউম্যান ডকুমেন্ট পুরস্কারটা পায়। ব্যাস, তারপর থেকে তো ইতিহাস। এই ছবিটা শুধু অপু ট্রিলজির শুরু ছিল না, এটা আসলে ভারতীয় সিনেমাকে সারা বিশ্বের কাছে নতুন করে পরিচিত করিয়েছিল। জাতীয় পুরস্কার তো বটেই, তারপর কান, বার্লিন, ভেনিস, কত যে সম্মান পেয়েছে। ঠিক। আর মূল নেগেটিভগুলো তো একটা দুর্ঘটনায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে ক্রাইটেরিয়ান কালেকশন যেভাবে ওটাকে পুনরুদ্ধার করেছে 4K রেজলিউশনে, সেটাও একটা বিরাট কাজ। মানে প্রায় হারিয়ে যাওয়া একটা জিনিসকে বাঁচিয়ে তোলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সত্যিই তাই। আসলে পথের পাঁচালী শুধু একটা সিনেমা নয়, এটা একটা অনুভূতি। এর সহজ গল্প, অসাধারণ ওই ছবি তোলা আর মন ছুঁয়ে যাওয়া মিউজিক আজও মানুষকে একইভাবে নাড়া দেয়। ওই দারিদ্র্য, কষ্ট, তার মধ্যেও জীবনের প্রতি যে টান, মায়া, সেটাই বোধহয় ছবিটার আসল শক্তি। একদম ঠিক। এত প্রতিকূলতা সত্ত্বেও সত্যজিৎ রায়ের এই প্রথম কাজটাই কিন্তু বিশ্ব চলচ্চিত্রে একটা নতুন পথ দেখিয়েছিল। সবশেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায়। এই যে রায় পরিবারের সুখ দুঃখের গল্প, এর মধ্যে দিয়ে পথের পাঁচালী বা ছোট্ট পথের গান নামটা, এটা কি আসলে আমাদের সবার জীবন পথেরই একটা রূপক? মানে বৃহত্তর জীবনের কথা। হ্যাঁ, যেখানে জন্ম, মৃত্যু, আনন্দ, কষ্ট, আশা, হতাশা সবই মিলেমিশে আছে। জীবনের এই যে আসা যাওয়া, এই চক্র, এর মধ্যেই কি আমরা অর্থ খুঁজে বেড়াই? ছবিটা কি সেই দিকেই ইঙ্গিত করে? এটা নিয়ে ভাবা যেতে পারে।